হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পড়তে চলেছি না ইন্ডিয়ান পলিটি থেকে, যে অধ্যায়টার নাম হচ্ছে সেন্টার স্টেট রিলেশন। অর্থাৎ দেখো, ধরে নাও ভারত হচ্ছে একটা কি না পরিবার বা ফ্যামিলি। আচ্ছা, একটা পরিবারের মধ্যে গার্জেন থাকেন, এবং বাকি সদস্যরা থাকেন বা মেম্বার্স, ফ্যামিলি মেম্বার্স। তো আমরা ভারতকে যেহেতু এখানে পরিবার হচ্ছি, তাহলে গার্জেন হিসেবে আমরা কাকে গণ্য করব? এখানে গার্জেন হিসেবে কেন্দ্রকে গণ্য করব। তাহলে কেন্দ্র হচ্ছে এখানে আমাদের গার্জেন, এবং সমস্ত যে রাজ্যগুলো হচ্ছে না তার সদস্য। তো এখন প্রশ্ন হলো, এদের মধ্যে কে কোন ক্ষমতা কিভাবে, মানে কে কোন ক্ষমতায় কে এগিয়ে থাকবে সেটা দেখার বিষয়। তো একই রকম ভাবে আমরা যে সেন্টার স্টেট রিলেশন পড়ব, সেক্ষেত্রে আমরা কি দেখব না কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কিভাবে ক্ষমতা বন্টন করা হয়েছে, ক্ষমতা বন্টন ব্যবস্থা। আশা করি বোঝা গেছে না? এই যে আমাদের চ্যাপ্টারটারে আমরা কি পড়ব না কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন ব্যবস্থা। না আমরা এখানে দেখব কেন্দ্র কোন কোন ক্ষেত্রে এগিয়ে আছে, বা আমরা যদি বলি রাজ্যই বা কোন কোন ক্ষেত্রে এগিয়ে আছে। বা আমরা 3 নম্বর একটা পয়েন্ট এখানে বলতে পারি, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কিভাবে অনেক ক্ষেত্রে সমন্বয় সাধন করা হয়েছে। ঠিক আছে, কিভাবে সমন্বয় করা হয়েছে। তো অনেক ক্ষেত্রে সমন্বয় হিসেবে চলে আমাদের দেশটা। তো এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে পড়ব, কিন্তু পড়ার আগে আমি কিছু জিনিস বলে দিই। দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো আমি এটা পিডিএফ দিয়ে কিন্তু পড়াবো না। আমরা এখানে কিভাবে পড়াবো না লিখে লিখে আমরা নোটস বানিয়ে পড়বো। ঠিক আছে, লিখে লিখে নোটস বানিয়ে পড়বো। এখন ব্যাপারটা হচ্ছে যে লিখে নোটস বানিয়ে পড়তে সময় লাগবে, অবশ্যই সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার, অবশ্যই সময় লাগবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, সময় লাগুক। কিন্তু আমাদের নিজেদের খাতাতে যদি একটা সুন্দর নোটস তৈরি হয়ে যায়, তাহলে সেটা পরীক্ষার জন্য পড়ার ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল হয়ে উঠবে। পিডিএফ তো সবার কাছেই থাকে, হাজার পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, অনলাইন সার্চ করলে হাজার পিডিএফ পেয়ে যাবে, কিন্তু পিডিএফ থেকে আমরা সেরকম ভাবে পড়তেও পারি না, আর পড়িও না। আমরা শুধুমাত্র পিডিএফ গুলোকে কি না জমিয়ে রাখি। তো আমরা এখানে লিখে লিখে পড়বো। তো একটাই কথা বলবো যে কেউ অধৈর্য হয়েও না। ঠিক আছে, ধৈর্যের সাহায্যে পুরো ক্লাসটা করবে। আশা করি প্রত্যেকটা পয়েন্ট বুঝিয়ে দেবো ভালো করে। ঠিক আছে, আর কেউ যদি পুরো ক্লাসটা করে, আশা করি যে অন্য কোনো আর ভিডিও দেখার প্রয়োজন হবে না। তাহলে এই গেল আমাদের মোটামুটি একটা ইন্ট্রোডাকশন। তাহলে এরপর চলো ধীরে ধীরে ক্লাসটা শুরু করা যাক। তাহলে দেখো, কেন্দ্র এবং রাজ্য সম্পর্ক, কেন্দ্র রাজ্য সম্পর্ক যেটা রয়েছে, এটা আমাদেরকে প্রথম যেটা পয়েন্ট হচ্ছে না আমাদের ভারতের সংবিধানের কোন অধ্যায়ে রয়েছে। না কোন অধ্যায়? না এটার উত্তর হচ্ছে নবম অধ্যায়ে রয়েছে। ও সরি, নবম না, একাদশ অধ্যায়ে রয়েছে। একাদশ অধ্যায়ের অন্তর্গত হচ্ছে সেন্টার স্টেট রিলেশন, বা এটাকে বলা হয় পার্ট। কোন পার্টে রয়েছে না হচ্ছে পার্ট নাম্বার 11। পার্ট নাম্বার 11। 1 নম্বর পয়েন্ট বোঝা গেছে। 2 নম্বর পয়েন্ট, এই যে সেন্টার স্টেট রিলেশন, এখানে আমরা 3 ধরনের রিলেশনের কথা বলবো। কি কি 3 ধরনের রিলেশন? 1 নম্বর হচ্ছে লেজিসলেটিভ রিলেশন, লেজিসলেটিভ রিলেশন। 2 নম্বর হচ্ছে
অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন এবং 3 নাম্বার হচ্ছে ফিনান্সিয়াল রিলেশন। ফিনান্সিয়াল রিলেশন, লেজিসলেটিভ রিলেশন কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত রয়েছে, না এটা মনে রাখবে আর্টিকেল নাম্বার 245 টু 255 পর্যন্ত রয়েছে। মানে এই আর্টিকেলগুলোর মধ্যে আমরা অনেক পয়েন্ট দেখব। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন যদি আমরা দেখতে চাই তাহলে আর্টিকেল নাম্বার 256 টু 263 পর্যন্ত দেখতে পাবো এবং ফিনান্সিয়াল রিলেশন হচ্ছে আর্টিকেল নাম্বার 268 টু 293। আশা করি এতটা বোঝা গেছে, এতটা বুঝতে কোনো অসুবিধা নেই। এগুলো সব নোট করে নেবে একে একে। আচ্ছা, তাহলে 1 নম্বরে আমরা কিসের কথা বলবো? 1 নম্বরে আমরা কথা বলবো লেজিসলেটিভ রিলেশন। লেজিসলেটিভ রিলেশন, লেজিসলেটিভ রিলেশন আমরা দেখলাম যে আর্টিকেল নাম্বার 245 টু আর্টিকেল নাম্বার 255 পর্যন্ত আমরা পয়েন্ট দেখতে পাবো। এরপর এই লেজিসলেটিভ রিলেশনের মধ্যে কি কি ভাগ রয়েছে? 1 নম্বর ভাগ হচ্ছে আমি ক দিয়ে লিখছি। ক ভাগ কি না টেরিটোরিয়াল এক্সটেন্ট। এক্সটেন্ট। খতে কি রয়েছে? খতে রয়েছে ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ সাবজেক্ট। ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ সাবজেক্ট। গতে কি রয়েছে না পার্লামেন্টারি লেজিসলেশন parliamentary legislation in state list। স্টেট লিস্ট। ঘতে দেখব সেন্ট্রালস কন্ট্রোল ওভার স্টেট legislation। স্টেট legislation। তাহলে আরেকবার বলে দিই না লেজিসলেটিভ রিলেশনের মধ্যে আমরা 4টে পয়েন্ট দেখব। একটা হচ্ছে টেরিটোরিয়াল এক্সটেন্ট, 2 নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ সাবজেক্ট, অর্থাৎ লেজিসলেটিভ সাবজেক্টকে আমরা যেটা ভাগ করেছি, ঠিক আছে, শিডিউল নাম্বার 7 মনে রাখবে, ঠিক আছে। পার্লামেন্টারি লেজিসলেশন ইন স্টেট লিস্ট, অর্থাৎ স্টেট লিস্টের কোনো একটা বিষয়বস্তুকে কিভাবে পার্লামেন্ট আইনে পরিণত করতে পারে সেই বিষয় সম্পর্কিত। এবং 4 নম্বর হচ্ছে সেন্ট্রাল কন্ট্রোল ওভার স্টেট লেজিসলেশন। আশা করি এটা বোঝা গেছে। তাহলে সবচেয়ে প্রথমে আমরা কি দেখলাম? কত হচ্ছে টেরিটোরিয়াল এক্সটেন্ট।
টেরিটোরিয়াল এক্সটেন্ট। দেখো এখানে টেরিটোরিয়াল এক্সটেন্টের মধ্যে আমরা তিনটে পয়েন্ট দেখব। কি কি পয়েন্ট দেখব? এ নাম দিচ্ছি। এতে হচ্ছে যে দেখো সেন্ট্রাল যদি কোনো একটা ল তৈরি করে, সেন্ট্রাল যদি কোনো একটা ল তৈরি করে, তাহলে সেই লটা কোন কোন জায়গায় অ্যাপ্লাই হতে পারে? এক নাম্বার হচ্ছে পুরো টেরিটরির মধ্যে, হোল পুরো টেরিটরির মধ্যে হতে পারে, এবং দু নম্বর হচ্ছে এনি পার্ট অফ দ্য টেরিটরি, এনি পার্ট অফ দ্য টেরিটরি। আশা করি বোঝা গেছে না? সেন্ট্রাল কোনো কিছু একটা ল তৈরি করলে সেই লটা কোন কোন জায়গার জন্য অ্যাপ্লিকেবল হতে পারে? পুরো টেরিটরির জন্য অ্যাপ্লিকেবল হতে পারে, বা তারা যদি চাই যে টেরিটরির যে কোনো একটা অংশে সেটা আমরা কি অ্যাপ্লাই করব, তাহলে সেটাও করতে পারে। বিতে রয়েছে স্টেট লেজিসলেচার। স্টেট লেজিসলেচার কোনো যদি একটা ল তৈরি করে, কোনো যদি একটা ল তৈরি করে, তাহলে শুধুমাত্র ওটা কি ওই স্টেটের মধ্যেই কিন্তু লাগু হবে। তাহলে অনলি থ্রু আউট দ্য স্টেট। শুধুমাত্র ওই স্টেটের ক্ষেত্রেই কি হবে না লাগু হবে ওই লটা, ওই স্টেটের বাইরে লাগু হবে না। কিন্তু এটার একটা এক্সেপশন রয়েছে। এক্সেপশনটা কি? ধরে নাও একটা এক্সাম্পল নিয়ে এটা বোঝাচ্ছি। আমরা জানি যে বিহারে বিহারে কি মদ বন্ধ রয়েছে, মদ বন্ধ রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে ইউপির একটা কোম্পানি মদ তৈরি করে বিহারে সাপ্লাই দিচ্ছে। এক্ষেত্রে বিহার স্টেট কি করতে পারে না এই কোম্পানিটার উপর, যে কোম্পানিটা মদ তৈরি করে বিহারে সাপ্লাই দিচ্ছে, ওই কোম্পানিটার উপর কিন্তু অ্যাকশন নিতে পারে কোনো কিছু আইন বানিয়ে। সেক্ষেত্রে কিন্তু আইন বানিয়ে ওই কোম্পানিটার উপর কিন্তু অ্যাকশন নিতে পারে। আশা করি বোঝা গেছে এটা। তাহলে আরেকবার আমি প্রথম থেকে বলে দিচ্ছি। টেরিটোরিয়াল এক্সটেন্ট আমরা দেখছি। টেরিটোরিয়াল এক্সটেন্টের মধ্যে প্রথম পয়েন্ট আমরা কি দেখলাম? সেন্ট্রাল যদি কোনো ল তৈরি করে সেই লটা পুরো টেরিটরির মধ্যে অ্যাপ্লাই হতে পারে, বা টেরিটরির যে কোনো একটা অংশেও সেটা অ্যাপ্লাই করতে পারে। দু নম্বর, স্টেট লেজিসলেচার কোনো যদি একটা ল তৈরি করে, তাহলে সেই লটা শুধুমাত্র ওই স্টেটের মধ্যেই অ্যাপ্লাই হবে। ওর এক্সেপশন কি দেখলাম না? উদাহরণের সাহায্যে দেখলাম আমরা না ইউপির একটা কোম্পানি বিহারে মদ সাপ্লাই করে, কিন্তু বিহারে মদ বন্ধ রয়েছে। এক্ষেত্রে ওই কনসার্ন যে স্টেট রয়েছে, মানে এখানে বিহারের স্টেট অ্যাসেম্বলি আইন তৈরি করে ওই যে কোম্পানিটা রয়েছে কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। সিতে আমরা দেখব, দেখো সিতে আমরা কি দেখব না পার্লামেন্টারি ল মে নট অ্যাপ্লাই। পার্লামেন্টারি ল মে নট অ্যাপ্লাই ইন, কোথায় কোথায় সেটা আমরা দেখবো এখানে। কিন্তু কোথায় কোথায় দেখার আগে আমরা একটু বলে দিই এই পাওয়ারটা কার আছে। পার্লামেন্টারি ল যে কোনো জায়গাতে অ্যাপ্লাই হবে না, এই পাওয়ারগুলো কার কার আছে? এক নাম্বার হচ্ছে প্রেসিডেন্ট, দু নম্বর হচ্ছে গভর্নর। তো এই বিষয়টা এখানে দেখব। এটাকে আমি পয়েন্ট করে নিচ্ছি, এটাকেও
আচ্ছা, 1 নাম্বার দেখো কি হবে না, এক্ষেত্রে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড প্লাস এর সাথে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ প্লাস দমন এন্ড দিউ, দমন এন্ড দিউ, তার সাথে দাদরা এন্ড নগর হাভেলি, দাদরা এন্ড নগর হাভেলি, এবং আরেকটা হচ্ছে লাদাখ, লাদাখ। এই যে আমি জায়গাগুলোর নাম লিখলাম, এই জায়গাগুলোতে কি না শান্তির জন্য, শান্তির জন্য, উন্নতির জন্য, উন্নতির জন্য এবং গুড গভর্নেন্সের জন্য, শান্তির জন্য, উন্নতির জন্য এবং গুড গভর্নেন্সের জন্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট চাইলে সেই পার্লামেন্টারি ল যেটা রয়েছে, যে পার্লামেন্টারি লটা এখানে অ্যাপ্লাই হওয়ার জন্য তৈরি হয়েছে, সেই পার্লামেন্টারি লটাকে রিপিলও করতে পারেন। রিপিল মানে পুরোপুরি নাকচ করে দেওয়া, বা অর কি করতে পারে না ওই যে লটা রয়েছে ওই লটার কোনো একটা পার্ট কি না চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, বা অর অ্যামেন্ড এনি অ্যাক্ট অফ দ্য ল মেড বাই পার্লামেন্ট। তাহলে পার্লামেন্ট যে লটা তৈরি করেছে ওই লটার কোনো একটা অংশ অ্যামেন্ড করাতে পারেন, অ্যামেন্ড করাতে পারেন, বাকি বললাম পুরোপুরি রিপিল করে দিতে পারেন কে, প্রেসিডেন্ট। তাহলে আরেকবার আমি বুঝে নেব, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দাদরা এন্ড নগর হাভেলি, দমন এন্ড দিউ এবং লাদাখের জন্য না পিস, প্রোগ্রেস এবং গুড গভর্নেন্সের জন্য প্রেসিডেন্ট চাইলে পার্লামেন্টারি লকে পুরোপুরি রিপিলও করে দিতে পারেন বা কোনো একটা অ্যাক্টকে অ্যামেন্ডও করতে পারেন। বোঝা গেছে 1 নাম্বার। 2 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার সেম জিনিসটা আমি যেটা প্রেসিডেন্টের ক্ষেত্রে দেখলাম সেম জিনিসটা গভর্নর করতে পারেন না কোন কোন জায়গার ক্ষেত্রে না শিডিউল এরিয়া, শিডিউল এরিয়া, শিডিউল এরিয়া মনে রাখবে যে আমাদের শিডিউল নম্বর 5 দেওয়া রয়েছে, ঠিক আছে। শিডিউল 5 এর অন্তর্গত যে সমস্ত এরিয়াগুলো রয়েছে সেখানে যে শিডিউল এরিয়া সেখানের জন্য না গভর্নর কি করতে পারেন, কোন কোন জন্য সেটা জন্যটা আগে লিখে দিলাম, পিস, প্রোগ্রেস এবং গুড গভর্নেন্সের জন্য কি করতে পারেন না পার্লামেন্টারি লকে, পার্লামেন্টারি লকে, পার্লামেন্টারি লকে পুরোপুরি রিপিল করে দিতে পারেন, রিপিল করে দিতে পারেন অর অ্যামেন্ড এনি পার্ট, অ্যামেন্ড এনি পার্ট। বোঝা গেছে না। শিডিউল এরিয়ার ক্ষেত্রে, শিডিউল এরিয়ার ক্ষেত্রে মনে রাখবে শিডিউল এরিয়া আমাদের শিডিউল নাম্বার 5 দেওয়া রয়েছে, ওখানে কোনো পার্লামেন্টারি লকে গুড গভর্নমেন্টের জন্য বা পিসের জন্য বা প্রোগ্রেসের জন্য গভর্নর, এখানে লিখতে ভুললাম, এখানে আমি লিখে দিচ্ছি গভর্নর, গভর্নর ওই লটাকে রিপিল করতে পারেন বা অ্যামেন্ড করতে পারেন ওই লটার কোনো একটা অংশ। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব না 6th শিডিউল যে এরিয়াগুলো রয়েছে, 6th শিডিউল এরিয়া, 6th শিডিউল এরিয়া কে কে রয়েছে মনে রাখবে, এ, টি, এম এবং এম। এ মানে কি, এ মানে হচ্ছে অরুণাচল প্রদেশ, টি মানে হচ্ছে ত্রিপুরা, এম দিয়ে হচ্ছে মিজোরাম এবং আরেকটা এম দিয়ে হচ্ছে মেঘালয়। এখানে মনে রাখবে যে মণিপুরের কথা কিন্তু নেই, মণিপুরের
কথা কিন্তু নেই, মণিপুর নেই, ঠিক আছে। এই এম দিয়ে দুটো এম রয়েছে, একটা এম কে মণিপুর ধরে নিও না। এটিএমএম মানে হচ্ছে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম। এই ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র আমি যদি আসামটাকে নিচ্ছি, আসামের ক্ষেত্রে ওই পাওয়ারটা কার থাকবে, আসামের ক্ষেত্রে ওই পাওয়ারটা থাকবে গভর্নরের, গভর্নরের। এবং বাকি যে তিনটে এরিয়া রয়েছে, বাকি যে তিনটা এরিয়া, বাকি কি কি, ত্রিপুরা, ত্রিপুরা, মিজোরাম এবং মেঘালয়, এক্ষেত্রে ওই পাওয়ারটা কার রয়েছে না প্রেসিডেন্টের, প্রেসিডেন্ট। তাহলে বোঝা গেছে, আমরা দেখলাম যে লেজিসলেটিভ যে রিলেশন, লেজিসলেটিভ রিলেশনের যে প্রথম অংশটা অর্থাৎ টেরিটোরিয়াল এক্সটেন্ট, তার পয়েন্টগুলো আমরা একে একে দেখে নিলাম। আশা করি এখান থেকে বুঝতে কোনো অসুবিধা নেই। বুঝতে কোনো অসুবিধা থাকলে ভিডিওটা আবার পুনরায় একবার দেখবে, বুঝে যাবে আশা করি, ঠিক আছে। আর তবুও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। এরপর আমরা দেখব খতে আমরা কি পেয়েছিলাম না, খতে পেয়েছিলাম যে ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ সাবজেক্টস। ডিস্ট্রিবিউশন অফ লেজিসলেটিভ সাবজেক্ট, আমরা জানি যে আমাদের দেশে কটা সাবজেক্টের কথা উল্লেখ রয়েছে, অর্থাৎ সপ্তম শিডিউলে কটা সাবজেক্টের কথা উল্লেখ রয়েছে না তিনটে লিস্ট, বা সরি সাবজেক্ট না, লিস্টের কথা, তিনটে লিস্ট। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, ইউনিয়ন লিস্ট, দু নম্বর হচ্ছে স্টেট লিস্ট, এবং তিন নম্বর হচ্ছে কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট, তো ইউনিয়ন লিস্টে কি কি ধরনের সাবজেক্ট রয়েছে আমরা দেখে নেব কিছু এক্সাম্পল স্বরূপ, ঠিক আছে। এগুলো তো তোমরা বইয়ে পেয়ে যাবে। যেমন রয়েছে পার্লামেন্টে, ইউনিয়ন লিস্ট সবচেয়ে কি না, ইউনিয়ন লিস্টের উপর পার্লামেন্টের এক্সক্লুসিভ পাওয়ার রয়েছে, পার্লামেন্টের এক্সক্লুসিভ পাওয়ার রয়েছে। এক্সক্লুসিভ পাওয়ার মানে কি, শুধুমাত্র পার্লামেন্টেই শুধুমাত্র তৈরি করতে পারবে যে ইউনিয়ন লিস্টে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের উপর ল। আচ্ছা, কি কি রয়েছে দেখবো, ডিফেন্স রয়েছে, ডিফেন্স রয়েছে, কমিউনিকেশন রয়েছে, কমিউনিকেশন রয়েছে, ব্যাংকিং রয়েছে, ইন্টারস্টেট ট্রেড, ইন্টারস্টেট ট্রেড হলো। এরপর রয়েছে ফরেন অ্যাফেয়ার্স, আর আমি লিস্টগুলো লিখছি না, ঠিক আছে। আরো রয়েছে কারেন্সি রয়েছে, অ্যাটমিক এনার্জি রয়েছে। স্টেট লিস্টের ক্ষেত্রে কে না, এখানে এক্সক্লুসিভ পাওয়ার কার কাছে রয়েছে না, স্টেট লেজিসলেচারের কাছে, স্টেট লেজিসলেচারের কাছে এক্সক্লুসিভ পাওয়ার রয়েছে। কিন্তু সেটা শুধুমাত্র কি নর্মাল সার্কামস্টেন্সের সময়, নর্মাল অন নর্মাল
সার্কামস্টেন্সেস, অর্থাৎ সাধারণ অবস্থার সময় শুধুমাত্র স্টেট লিস্টের যে এক্সক্লুসিভ পাওয়ার সেটা স্টেটের কাছে রয়েছে। এরপর এখানে কি কি পয়েন্ট রয়েছে দেখব আমরা একটা দুটো উদাহরণ, যেমন পাবলিক অর্ডার রয়েছে, পাবলিক অর্ডার রয়েছে, পুলিশ, মার্কেটিং, মার্কেটিং এটসেট্রা। তোমরা দেখে নিও লিস্টগুলো বই থেকে। কনকারেন্ট লিস্টে আমরা কি দেখব না ক্রাইম ল, ক্রাইম ল, তারপর নিউজ পেপার, নিউজ পেপার, তারপরে যদি আমরা বলি তাহলে সিভিল প্রসিজার, সিভিল প্রসিজার এটসেট্রা। তাহলে এই সমস্ত নিয়মগুলো এক একটা লিস্টে রয়েছে। আরো নিয়ম রয়েছে, নিয়মগুলো তোমরা কোনো একটা নোট থেকে একটু দেখে নিও। এরপর দেখো পয়েন্টটা হচ্ছে যে 42nd অ্যামেন্ডমেন্ট করা হয়। এক মিনিট, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট করা হয় কত সালে না 1976 সালে। তাহলে 42nd অ্যামেন্ডমেন্টে কি করা হয়, অনেকগুলো স্টেট সাবজেক্টকে কনকারেন্ট লিস্টের মধ্যে নিয়ে আসা হয়। ঠিক আছে, তাহলে অনেকগুলো স্টেট সাবজেক্টকে কনকারেন্ট লিস্টে নিয়ে আসা হয়েছিল। আচ্ছা, কি কি? এক নাম্বার হচ্ছে এডুকেশন, এডুকেশন। দু নম্বর হচ্ছে ফরেস্ট, ফরেস্ট। তিন নম্বর হচ্ছে ওয়েটস এন্ড মেজার্স, ওয়েটস এন্ড মেজার্স। চার নম্বর হচ্ছে প্রোটেকশন অফ wild animals, wild animals and birds। পাঁচ নাম্বার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। তো এই সমস্ত সাবজেক্টগুলোকে স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে নিয়ে আসা হয়েছিল 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ। এখন দেখো আমরা একটু কথা বলি 7th শিডিউল নিয়ে। 7th শিডিউল, 7th শিডিউলে কি রয়েছে, আমাদের তিন ধরনের লিস্ট রয়েছে। কি কি লিস্ট? এক হচ্ছে ইউনিয়ন লিস্ট, ইউনিয়ন লিস্ট। দু নম্বর হচ্ছে স্টেট লিস্ট, স্টেট লিস্ট। এবং তিন নম্বর হচ্ছে কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট। আচ্ছা, ইউনিয়ন লিস্টে কার ক্ষমতা রয়েছে? ইউনিয়ন লিস্টের কার ক্ষমতা রয়েছে না ইউনিয়নের বা কেন্দ্রের। স্টেট লিস্ট হচ্ছে স্টেটের জন্য, না স্টেট কোন কোন বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে, আইন বানাতে পারবে
সেখানে ওই সাবজেক্টগুলো লেখা আছে স্টেট লিস্টে, এবং কনকারেন্ট লিস্টে যে সমস্ত সাবজেক্টগুলো লেখা রয়েছে সেখানে স্টেট এবং ইউনিয়ন উভয়ই কিন্তু ল বানাতে পারে। তাহলে ইউনিয়ন অ্যাজ ওয়েল এজ স্টেট দুজনেই কিন্তু ল বানাতে পারে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, যদি ইউনিয়ন ল বানিয়ে নেয়, ইউনিয়ন যদি ল বানিয়ে নেয়, ঠিক আছে, ইউনিয়ন যদি ল বানিয়ে নেয় তাহলে ইউনিয়ন এটা প্রিভেল করবে, প্রিভেল অর্থাৎ তখন ইউনিয়নেরটা অ্যাপ্লাই হবে ওখানে, ঠিক আছে, স্টেটেরটা হবে না। কিন্তু এটার একটা এক্সেপশন রয়েছে, এটার একটা এক্সেপশন রয়েছে। কি এক্সেপশন? দেখো, কনকারেন্ট লিস্ট থেকে কনকারেন্ট লিস্ট থেকে কোনো একটা সাবজেক্টে কনকারেন্ট লিস্ট থেকে কোনো একটা সাবজেক্টে স্টেট অ্যাসেম্বলি কি না ল তৈরি করেছে, ল তৈরি করেছে, এবং সেই লটা গভর্নর গভর্নর রিজার্ভ করেছে, রিজার্ভ করেছে কিসের জন্য? না প্রেসিডেন্টের জন্য, প্রেসিডেন্টের অ্যাসেন্টের জন্য, এবং পরবর্তীকালে সেখানে প্রেসিডেন্ট অ্যাসেন্টও দিয়ে দিয়েছেন ধরো। তো এই ক্ষেত্রে কিন্তু স্টেট লটা প্রিভেল করবে। এই ক্ষেত্রে কি বললাম? না স্টেট লটা প্রিভেল করবে, স্টেট ল প্রিভেলস। তাহলে আরেকবার বলে রাখি, এটা সেভেন্থ শিডিউলে আমার তিনটে লিস্ট রয়েছে। একটা লিস্ট হচ্ছে ইউনিয়ন লিস্ট, 2 নম্বর লিস্ট হচ্ছে স্টেট লিস্ট, এবং 3 নম্বর লিস্ট হচ্ছে কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টে যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে কে ল বানাতে পারবে? ইউনিয়ন। স্টেট লিস্টের যে সাবজেক্ট রয়েছে সেখানে কে ল বানাতে পারবে? স্টেট। এবং কনকারেন্ট লিস্টে যে সাবজেক্ট রয়েছে সেখানে ইউনিয়ন এবং স্টেট দুজনেই ল তৈরি করতে পারবে। কিন্তু এক্ষেত্রে ইউনিয়ন যে লটা তৈরি করবে সেটা প্রিভেল করবে, অর্থাৎ সেটা এগিয়ে থাকবে, সেটা অ্যাপ্লাই হবে। কিন্তু এটার একটা এক্সেপশন কি? কনকারেন্ট লিস্ট থেকে কোনো একটা সাবজেক্টে স্টেট যদি ল তৈরি করে থাকে তাহলে, এবং সেই লটা গভর্নর প্রেসিডেন্টের জন্য রিজার্ভ করে ধরে নাও রেখেছে, এবং পরবর্তীকালে প্রেসিডেন্ট যদি সেই লটাতে অ্যাসেন্ট দিয়ে ফেলেন তাহলে কিন্তু স্টেট লটা প্রিভেল করবে ওই সাবজেক্টে। আশা করি বোঝা গেছে। এরপর দেখো রেসিডুয়ারি সাবজেক্ট। রেসিডুয়ারি মানে হচ্ছে অবশিষ্ট, মানে যে সাবজেক্টগুলো আমাদের এখানে এই তিনটে লিস্টের মধ্যে মেনশন নেই সেই সমস্ত সাবজেক্টের কথা বলছি। রেসিডুয়ারি সাবজেক্ট। দেখো এক্ষেত্রে কি হবে না, মানে জিনিসটা কি না, রেসিডুয়ারি সাবজেক্ট মানে হচ্ছে সাবজেক্ট যেগুলো কিনা কোনো লিস্টের মধ্যে নেই, নট ইন এনি লিস্ট, কোনো লিস্টের মধ্যে নেই, সেগুলোকে রেসিডুয়ারি সাবজেক্ট বলা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু কার পাওয়ার রয়েছে ল তৈরি করতে পারবে? এক্ষেত্রে পাওয়ারটা রয়েছে পার্লামেন্টের হাতে, অর্থাৎ কেন্দ্রের হাতে রয়েছে পাওয়ারটা। কি না, কোনো কিছু একটা সাবজেক্ট যেটা আমাদের তিনটে লিস্টের মধ্যে নেই সেই সাবজেক্টে যদি কখনো ল তৈরি করতে হয় তাহলে সেই লটা শুধুমাত্র পার্লামেন্ট পারবে। এখন বলে রাখি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ওখানেও কিন্তু তিনটে লিস্ট ছিল। কি কি? 1 নাম্বার লিস্ট হচ্ছে ফেডারেল,
ফেডারেল। 2 নম্বর হচ্ছে কনকারেন্ট, কনকারেন্ট এবং 3 নম্বর ছিল প্রভিন্সিয়াল। প্রভিন্সিয়াল। আচ্ছা, ফেডারেলের ক্ষেত্রে কে ল তৈরি করতে পারত না? ফেডারেলের ক্ষেত্রে আমরা জানি কেন্দ্র হবে, কনকারেন্টের ক্ষেত্রে দুজনেই অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য দুজনেই নিয়ম তৈরি করতে ক্ষমতা রাখতো, এবং প্রভিন্সিয়ালের ক্ষেত্রে শুধুমাত্র প্রভিন্স। কিন্তু এখানে উল্লেখযোগ্য যে জিনিসটা যেটা আমরা এখানে আলোচনা করছি সেটা হচ্ছে যে রেসিডুয়ারি পাওয়ার বা অবশিষ্ট পাওয়ার। রেসিডুয়ারি পাওয়ারটা কার হাতে ছিল না? রেসিডুয়ারি পাওয়ারটা ভাইসরয়ের হাতে ছিল, ভাইসরয়। তাহলে আমরা দেখলাম যে আমাদের এখানে, আমাদের বর্তমানে ভারতের যে সংবিধান ব্যবস্থা, এখানে রেসিডুয়ারি সাবজেক্টটা কার হাতে রয়েছে? পার্লামেন্টের হাতে। অর্থাৎ যে সমস্ত সাবজেক্টগুলো কোনো লিস্টে মেনশন নেই, সেই লিস্টে সেই সাবজেক্টে যদি কখনো ল তৈরি করতে হয় তাহলে সেটা একমাত্র পার্লামেন্ট করতে পারবে। এটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ যে অবশিষ্ট পাওয়ারগুলো, ঠিক আছে, অবশিষ্ট পাওয়ারগুলো কে কার হাতে ক্ষমতা ছিল? এটা ভাইসরয়ের হাতে। এক মিনিট। এরপর দেখো, আমরা যদি ইন্টারন্যাশনালি ব্যাপারটা দেখি, দেখো ফেডারেল লিস্ট, 2 নম্বর হচ্ছে প্রভিন্সিয়াল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট এবং 3 নম্বর হচ্ছে কনকারেন্ট লিস্ট। আচ্ছা, প্রভিন্সিয়াল লিস্ট হলো, 3 নম্বর হচ্ছে রেসিডুয়ারি পাওয়ারের ক্ষেত্রে বলছি, ঠিক আছে। ইউএসএ, অস্ট্রেলিয়া এবং কানাডা। দেখো, ফেডারেল লিস্টের ক্ষেত্রে ইউএসএতে সেন্টারের ক্ষমতা রয়েছে, অস্ট্রেলিয়াতেও সেন্টারের ক্ষমতা রয়েছে এবং কানাডাতেও সেন্টারের ক্ষমতা রয়েছে। প্রভিন্সিয়াল লিস্টের ক্ষেত্রে কি না, ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে এরকম প্রভিন্সিয়াল লিস্ট বলে কোনো কিছু নেই। আচ্ছা, কানাডাতে কি? কানাডাতে স্টেট। প্রভিন্সিয়াল লিস্টের ক্ষেত্রে ক্ষমতা রাখে স্টেট কানাডাতে, এবং রেসিডুয়ারি সাবজেক্টের ক্ষেত্রে যদি দেখি ইউএসএতে স্টেট, অস্ট্রেলিয়াতেও স্টেট সেখানে ক্ষমতা, এবং কানাডার ক্ষেত্রে কিন্তু সেন্টার। তো দেখো, কানাডা আর আমাদেরটা দেখতে একরকম লাগছে না? কানাডাতেও দেখছি যে ফেডারেল লিস্ট সেন্টারের ক্ষেত্রে সেন্টার ক্ষমতায় থাকছে, আমাদের এখানেও সেন্টার। প্রভিন্সিয়াল লিস্ট কানাডাতে স্টেট, আমাদের এখানেও স্টেট, এবং রেসিডুয়ারি সাবজেক্ট কানাডাতে সেন্টার, এখানেও সেন্টার। অতএব আমরা বলতে পারি যে ইন্ডিয়া হলো
ইন্ডিয়া ফলো ক্যানাডিয়ান মডেল, ক্যানাডিয়ান মডেল। আশা করি বোঝা গেছে এটা। এরপর আমরা পরের পয়েন্টে যাব, যে হচ্ছে পার্লামেন্টারি লেজিসলেশন ইন স্টেট লিস্ট। তাহলে গতে আমরা কি দেখেছিলাম না, পার্লামেন্টারি লেজিসলেশন স্টেট লিস্ট, অর্থাৎ স্টেট লিস্টে কোনো একটা সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টে কখন পার্লামেন্ট নিয়ম কানুন তৈরি করতে পারবে। এখানে আমরা 5টা পয়েন্ট দেখব। 1 নাম্বার পয়েন্ট কি দেখব? 1 নাম্বার পয়েন্ট না, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যখন রাজ্যসভা 2/3 মেজরিটিতে কি না রেজলিউশন পাস করবে। রাজ্যসভা কি করছে না 2/3 মেজরিটিতে কোনো যদি রিজলিউশন নিয়ে আসে স্টেট লিস্টের উপর, রিজলিউশন নিয়ে আসে, এখানে 2/3 মেজরিটি প্রেজেন্ট এন্ড ভোটিং হবে। হ্যাঁ, প্রেজেন্ট এন্ড ভোটিং। তাহলে রিজলিউশন যদি নিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট ওই সাবজেক্টের উপর ল তৈরি করতে পারবে। এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? এটা আর্টিকেল নাম্বার 249, আর্টিকেল 249। 1 নম্বর পয়েন্ট বোঝা গেছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সির সময়, ন্যাশনাল এমার্জেন্সির সময় পার্লামেন্ট স্টেট লিস্টে নিয়ম কানুন বানাতে পারবে। এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 352। 3 নম্বর রয়েছে যখন যখন কি না কোন স্টেট রিকোয়েস্ট করে, কোন স্টেট রিকোয়েস্ট করে, তাহলে স্টেট যদি রিকোয়েস্ট করে, এক্ষেত্রে কি হবে না 2 or more states pass resolution, মানে 2 বা তার বেশি রাজ্য কোনো একটা সাবজেক্টে ল তৈরি করার জন্য একটা রেজলিউশন যদি পাস করে এবং কেন্দ্রকে যদি রিকোয়েস্ট করে যে এই সাবজেক্টটা নিয়ে ল তৈরি করে দাও, তখন কিন্তু কি না পার্লামেন্ট সেক্ষেত্রে ওই সাবজেক্টটা নিয়ে ল তৈরি করতে পারবে। পরবর্তীকালে যে লটা তৈরি করবে সেই লটা অন্য স্টেটও অ্যাডপ্ট করতে পারবে। ঠিক আছে, এই পয়েন্টটা বোঝা গেছে। আচ্ছা, এটার এক্সাম্পল ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কত? 1972। আরো যদি একটা এক্সাম্পল বলি তাহলে হচ্ছে ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট 1974।
আচ্ছা, আমরা তিনটে জিনিস দেখলাম এখানে, না রাজ্যসভা যদি টু থার্ড মেজরিটিতে প্রেজেন্ট এন্ড ভোটিং করে কোনো রিজলিউশন নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে পার্লামেন্ট স্টেট লিস্টের উপর ল তৈরি করতে পারবে। 2 নম্বর হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সির সময় পার্লামেন্ট স্টেট লিস্টের উপর ল তৈরি করতে পারে। 3 নম্বর হচ্ছে দুটো বা তার বেশি স্টেট যদি রিজলিউশন পাস করে কোন একটা সাবজেক্টের উপর, যে পার্লামেন্ট সেই সাবজেক্টের উপর ল তৈরি করতে পারবে, তখন পার্লামেন্ট কিন্তু সেই সাবজেক্টের উপর ল তৈরি করতে পারে। পরবর্তীকালে এই লটা যদি অন্যান্য কোনো স্টেট অ্যাডপ্ট করতে চায় তাহলে অ্যাডপ্ট করতে পারে। এটার এক্সাম্পল দেখলাম ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এবং ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অ্যাক্ট 1974। ঘতে এরপর আমরা দেখব, সরি ঘতে না, ওই পয়েন্টারই 4 নম্বর পয়েন্ট কি? 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রিটিকে ইমপ্লিমেন্ট করার জন্য, ঠিক আছে, টু ইমপ্লিমেন্ট ইন্টারন্যাশনাল ট্রিটি, ইন্টারন্যাশনাল ট্রিটি। তো কোনো ইন্টারন্যাশনাল চুক্তিকে ইমপ্লিমেন্ট করার জন্য পার্লামেন্ট স্টেট সাবজেক্টের উপর বা স্টেট লিস্টে থাকা সাবজেক্টের উপর ল তৈরি করতে পারে। এক্সাম্পল যদি আমরা বলি তাহলে হচ্ছে ট্রিপস, ট্রিপস, তারপরে রয়েছে জেনেভা কনভেনশন, এটসেট্রা। এবং 5 নম্বর আমরা পয়েন্ট দেখব না প্রেসিডেন্ট রুলের সময়। আচ্ছা, এর যে আর্টিকেল নাম্বার, এর আর্টিকেল নাম্বার হচ্ছে 253 এবং 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে ডিউরিং প্রেসিডেন্ট রুল। ডিউরিং প্রেসিডেন্ট রুল, আর্টিকেল নাম্বার 356। আশা করি বোঝা গেছে এটা। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা পয়েন্ট বলে রাখি, দেখো প্রেসিডেন্ট রুল মানে এমার্জেন্সি লেগে গেছে, তো এমার্জেন্সির পরেও কিন্তু ওই রুলটা কি না অ্যাকশনে থাকবে বা অপারেট হবে। এবং এই লটা যদি ওই স্টেটটা চাই, পরবর্তীকালে সেটাকে রিপিল করতে পারে, মানে এমার্জেন্সির পর, আফটার এমার্জেন্সি, ওই লটা ওই স্টেটে থেকে যাবে, কিন্তু স্টেট লেজিসলেটিভ যদি চায় সেটাকে রিপিল করতে পারে, রিএনেক্ট করতে পারে, ঠিক আছে। এতটা বোঝা গেছে। এরপর দেখো সেন্ট্রালস কন্ট্রোল ওভার স্টেট লেজিসলেশন। তাহলে আমরা শেষ পয়েন্টে যাচ্ছি, কিসের না লেজিসলেটিভ রিলেশনের শেষ পয়েন্ট হচ্ছে কি সেন্ট্রালস control over state legislation। এক্ষেত্রে কি হয় দেখো, মানে আমাদের স্টেটগুলোতে
কিছু বিল বিশেষ কিছু বিষয়ে, ঠিক আছে, তাহলে আমি ওটাকে লিখতে পারি বিল অন সার্টেন ম্যাটার বিল অন সার্টেন ম্যাটার। তো ওটা কোন বিষয়ে, না স্টেট লিস্টে যে সাবজেক্টগুলো আছে, স্টেট লিস্টের মধ্যে, স্টেট লিস্টের মধ্যে থাকা কোনো সাবজেক্টের বিলটা না কোনো বিশেষ বিষয় রয়েছে, সেক্ষেত্রে কি না ইন্ট্রোডিউস করা যায় শুধুমাত্র প্রেসিডেন্টের স্যাংশনের পরেই। তাহলে ক্যান বি ইন্ট্রোডিউসড only after the sanction of president। আর একবার এটা বুঝিয়ে দিই, দেখো না আমাদের স্টেট লিস্টে থাকা কোনো কিছু এরকম বিষয় আছে না বিশেষ ম্যাটারে, বিশেষ কোনো বিষয়ে যদি বিল আনতে হয়, ওরকম বিল রয়েছে, ঠিক আছে, না শুধুমাত্র প্রেসিডেন্টের স্যাংশনের পরেই সেটা ইন্ট্রোডিউস করা যাবে। তাহলে এখানে আমি বলতে পারি যে প্রেসিডেন্ট এখানে কি না অ্যাবসলিউট ভিটো পাওয়ার এনজয় করে, ঠিক আছে, এনজয়েস অ্যাবসলিউট ভিটো। আশা করি বোঝা গেছে এটা। এরপর হচ্ছে, আচ্ছা এটার এক্সাম্পল একটা বলে দিই, এক্সাম্পল হচ্ছে ফ্রিডম অ্যান্ড ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স, এক নম্বর পয়েন্ট বোঝা গেছে আশা করি। এর 2 নম্বর পয়েন্ট আমরা দেখব, 2 নম্বর পয়েন্ট আমরা দেখছি যে সার্টেন বিল মানে কিছু বিল এরকম রয়েছে যে প্রেসিডেন্টের কনসিডারেশন কিন্তু চাই। তাহলে সার্টেন বিল গভর্নর রিজার্ভস কিসের জন্য, ফর প্রেসিডেন্সিয়াল, ফর প্রেসিডেন্টস কনসিডারেশন। তাহলে আমরা আগের যে পয়েন্টটা দেখলাম, আগের পয়েন্টটা আমরা দেখলাম যে ওটা বিলটা উত্থাপনের আগেই কিন্তু প্রেসিডেন্টের সহমতি প্রয়োজন, ঠিক আছে, আর এক্ষেত্রে বিলটা হওয়ার পর প্রেসিডেন্টের কনসিডারেশন প্রয়োজন। আর যদি আমরা দেখি একটা হচ্ছে ডিউরিং এমার্জেন্সি, ডিউরিং এমার্জেন্সি কি হয় না পার্লামেন্ট ডাইরেক্টস লেজিসলেচার, অর্থাৎ স্টেট লেজিসলেচার গুলোকে ডাইরেক্ট করে, ওদেরকে দেখে, ওদেরকে তত্ত্বাবধান করে কে না পার্লামেন্ট ডিউরিং এমার্জেন্সির সময়, এবং কি না রিজার্ভস মানি বিল এন্ড আদার্স ফাইন্যান্স বিল, মানি বিল বা আদার ফাইন্যান্স বিল ফর
প্রেসিডেন্সিয়াল কনসিডারেশন। তাহলে এটা আরেকবার বুঝিয়ে দিই। এমার্জেন্সির সময় কি হয়? এমার্জেন্সির সময় পার্লামেন্ট স্টেট লেজিসলেচারের সমস্ত কাজকর্ম তত্ত্বাবধান করে এবং সেই সময় উত্থাপিত মানি বিল বা আদার ফাইন্যান্স বিল সবসময় প্রেসিডেন্সিয়াল কনসিডারেশনের জন্য কিন্তু রিজার্ভ রাখা হয়। তাহলে আশা করি বোঝা গেছে এতটা। আমরা পুরোটা দেখলাম কি না, এটা হচ্ছে লেজিসলেটিভ রিলেশন। লেজিসলেটিভ রিলেশন আমরা পুরোটা কমপ্লিট করলাম। আচ্ছা, এই ভিডিওটা পার্টে পার্টে যাবে। প্রথম পার্টটাতে আমি দিলাম লেজিসলেটিভ রিলেশন, পরবর্তী পার্টে দেব আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন এবং শেষে দেব ফিনান্সিয়াল রিলেশন এবং তারপরে যে কমিটিগুলো রয়েছে কমিটিগুলো সম্পর্কে আমি শেষ পার্টে দেব। তবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ভিডিওটা যদি ভালো লাগে সেটাও জানিও, যদি না ভালো লাগে সেটাও জানিও, যদি কোনো জায়গায় আমার যদি সংশোধন করার যদি বিষয়বস্তু থাকে সেটাও জানিও। ঠিক আছে? তাহলে তোমাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী ভিডিওটা কিন্তু আসবে, এটা সকলে মাথায় রেখো। থ্যাংক ইউ।